আমরা হিরো বলতে কাকে বুঝি? যে পর্দায় ঢিসুম ঢিসুম করছে, মারপিট করছে, তাকে আমরা হিরো বলি। কিন্তু সে সত্যি কথা বলুন তো, তিনিই কি হিরো? যে ওই স্ক্রিপ্টটা লিখছেন তিনিও তো হিরো 100 বার। এই মাধব এদিকে শোন তো। এইটা আপনি যখন বলছেন, মাধব যখন কাছে চলে এসছে, তাকে কি আপনি বলবেন এই মাধব একটু শোন তো? তাহলে বোকা বোকা লাগবে। অর্থাৎ গান শুনছি, সেই সঙ্গে আমরা দেখছি। একটা সময় চোখও চাই আর দেখবো না, আমি একটু শুনবো। This is Erudition India podcast, where academic wisdom and pop culture coincides. নমস্কার বন্ধুরা, আজকে এরুডিশন ইন্ডিয়া পডকাস্টের 5th এপিসোড। আজ আমাদের সঙ্গে রয়েছেন গোপীনাথ পাল, ইনি অল ইন্ডিয়া রেডিওর প্রেজেন্টার। প্লিজ ওয়েলকাম মিস্টার গোপীনাথ পাল। নমস্কার বন্ধুরা, সকলকে প্রণাম, আমার আন্তরিক ভালোবাসা জানাই অরুণাংশুদাকে, যার আমন্ত্রণে আজকে আমি এসেছি। বিরাট ভালো একটা আয়োজন, বিরাট ভালো একটা অনুষ্ঠানের উদ্যোগ নেওয়া হয়েছে। তারপর বাকিটা শুনতে থাকুক। ছাত্র থাকা অবস্থায় ঠিক কি কি ইভেন্ট আপনার লাইফে ঘটলো যার জন্য আপনি একজন ভয়েস আর্টিস্ট হলেন আজকে? ভয়েস আর্টিস্ট হতে গেলে বা ভয়েস আর্টিস্ট হওয়ার জন্য এরকম কোনো ব্যাপার নেই যে আমি প্রথম থেকেই ভেবেছি ভয়েস আর্টিস্ট হব। ওকে, আমি প্রথম যে শুরু হওয়াটা একদম ছাত্রাবস্থা থেকে, মানে একদম স্টুডেন্ট লাইফ থেকে। আমার যদি ফার্স্ট কোনো, আপনি যদি বলেন গোপীনাথ বাবু আপনার ফার্স্ট প্রেম বা লাভ কি, সেটা হচ্ছে আমার মাইক্রোফোন। আমি ওই ছোট ক্লাস 4, 5, 6 থেকেই মাইক্রোফোনকে নিয়ে ওই হ্যালো হ্যালো, হাউ আর ইউ, এই ব্যাপারগুলো কিন্তু আমি বলতে ভীষণ ভালোবাসতাম। মানে আমার কথা 5 জন শুনছেন এবং শুনে একটা ফিডব্যাক দিচ্ছেন, এটা আমার ভীষণ টানতো আমায়। এবং তারপর আস্তে আস্তে কাজ করতে করতে, এবং সেই সঙ্গে আবৃত্তি চর্চা, সেই সঙ্গে গল্প পাঠ। তারপর হঠাৎ একদিন মানে এই কাজ করতে করতে আমি ভাবলাম, যখন একটা অ্যাড বেরালো রেডিও থেকে, আমি ইডেনের পাশ দিয়ে যাচ্ছিলাম, নোটিশ বোর্ডে দেখলাম এরকম একটা বেরিয়েছে বিজ্ঞাপন যে এরকম ভয়েস আর্টিস্ট নেওয়া হবে, তো আপনি যদি ইন্টারেস্টেড হন, গ্রাজুয়েট হতে হবে, বাংলা ইংলিশ একটু ভালো হতে হবে, কম্পিউটার বেসিক নলেজ থাকতে হবে। তো আমি বললাম, আমি একটা ফোনে ফটো তুলে নিলাম, নিয়ে আমি, এটা কোন সাল? এটা আমি 2020, আচ্ছা, ঠিক করোনার আগে, ওকে, ফটো তুলে বাড়ি নিয়ে গেলাম। নিয়ে গিয়ে ওটা একটু পড়লাম, পড়ে পোস্ট অফিসে ফিল আপ করে দিলাম। তারপর আমি পরীক্ষা দিলাম, বিরাট লম্বা লাইন, পরীক্ষা দিলাম, তার পাশ করে গেলাম রিটেন টেস্টে, তারপর ভয়েস টেস্টে পাশ করলাম। পাশ করার পর আমার হলো ইন্টারভিউ নিলেন, তারপর দেখলাম লিস্টে আমি চলে এসেছি, তারপর কাজ করা শুরু। তো একজন ছাত্র যিনি এখন ক্লাস 9 বা 10-এ পড়ছেন এবং এত রকম সোশ্যাল মিডিয়ার যুগে তিনি চাইছেন একজন ডাবিং আর্টিস্ট বা একজন রেডিও পার্সোনালিটি এই দিকে তার ক্যারিয়ারটা নিয়ে যেতে, তো সে কি করবে, তার কি করণীয়? ক্লাস 9, 10, 11, 12, এই যে সময়টা, এই যে পিরিয়ডটা, এটা একটা মানুষ তো চায় যে আমি কোন দিকে যাব। আস্ক ইউর সেলফ, নিজেকে আগে জিজ্ঞেস করুন যে আমি কি হতে চাই, আমি কি এটা নিয়ে এগোবো। আগে দেখুন আপনার তার প্রতি ভালোবাসা আছে কিনা। ভালোবাসা ছাড়া অরুণাংশুদাই কাজ হবে না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, যে কোনো জিনিস শুনুন। ভগবান আমাদের দুটো কান দিয়েছে, মুখ দিয়েছে একটা, আমরা বলবো কম, শুনবো বেশি। রাইট, আগে আপনাকে শুনতে হবে। আপনি আগে যদি মনে করেন আমি রেডিওতে কাজ করব, তাহলে আপনি রেডিও কতক্ষণ শোনেন, আগে নিজেকে প্রশ্ন করুন। আপনি কি প্রত্যেকটা অনুষ্ঠান শোনেন, নাকি রিল শর্টস এর মতো জাস্ট স্ক্রল করে বেরিয়ে যান? এখনকার সময়তে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে রেডিও শো মানুষ শোনার থেকেও দেখতে বেশি আগ্রহী এই রিলস আর শর্টস এর মাধ্যমেই। হ্যাঁ, যে একজন প্রাইভেট এফএম স্টেশনের প্রেজেন্টার, তিনি তার শোটাকে সোশ্যাল মিডিয়ায় নিয়ে এসেছেন এবং সেটা আরো বেশি এনগেজিং করে তোলা হচ্ছে। হ্যাঁ, তো এই অবস্থাটা আজ থেকে 5-6 বছর আগে ছিল না। এই যে পরিবর্তনটা, এটা কেমন লাগছে আপনার? দেখুন, সবসময় এগুলো তো একটা একটা স্টেপ অনুযায়ী যেগুলো হচ্ছে ভীষণ ভালো, কিন্তু অল ইন্ডিয়া রেডিও বা আকাশবাণী মৈত্রী, আমি যে বিভাগে কাজ করি, এর কাজটা না একটা অন্যরকম, বলে না একটা গরিমা আছে। মানে রেডিও কিন্তু শুধু গান শোনায় না, গানের সঙ্গে সঙ্গে আরো যে তথ্যগুলো দেয়। আমরা দেখুন হয়তো অডিও ভিজুয়াল যেটা বলে, অর্থাৎ গান শুনছি সেই সঙ্গে আমরা দেখছি। একটা সময় চোখও চায় আর দেখবো না, আমি একটু শুনবো। ঘরটা বন্ধ করে আপনি হয়তো কিছু একটা শুনছেন, কোনো রেডিওর নাটক শুনছেন বা কিছু একটা। আমি বলছি এখন রেডিওর অনুষ্ঠান, যারা আমার এই অনুষ্ঠান দেখছেন তাদের বলছি, রেডিও অনুষ্ঠান আপনি প্রত্যেকে শুনুন। কেন বলছি?
এমন কিছু তথ্য বেরিয়ে আসছে বা এমন কিছু তথ্য শোনানো হচ্ছে হয়তো পৃথিবীতে এর আগে কখনো সেটা নিয়ে অনুষ্ঠান করা হয়নি। আমি নিজে করেছি। সেই 9, 10, 11, 12 এরা পড়ে, এরা যদি ভয়েস নিয়ে কাজ করতে চায়, দেখুন কণ্ঠচর্চা এটা আমাদের করতে হবে। যদি আমি মনে করি এই ভয়েস আর্টিস্ট হিসাবে আমি কাজ করব, তাহলে আমাকে ১ম কি করতে হবে? আমি নিয়মিত কবিতা আবৃত্তি করতে হবে। খবরের কাগজ জোরে পড়তে হবে। নট মনে, মনে। জোরে, জোরে পড়তে হবে। ইংরেজি বাংলা দুটোই। সব। ইংরেজি, বাংলা একটু জোরে পড়তে হবে এবং সেই সঙ্গে একটা জিনিস করতে হবে, সবার হাতে এখন মুঠোফোন আছে, মানে মোবাইল আছে। আপনি কি বলছেন সেটা যদি আপনি রেকর্ড করে নিজে শোনেন, আপনার ভুলটা আপনাকে গাইড করে দেবে। এখানে একটা কথা বলবো, হ্যাঁ, অনেক আমার স্টুডেন্টরা এরা এরা নিজেরাই বলেছেন যে নিজের ভয়েস নিজের শুনতে ভালো লাগে না, তো এই পারসেপশনটা কি করে কাটানো যায়? নিজের ভয়েস নিজে শুনতে ভালো লাগে না, ওইটাই ব্যাপার যে আপনার ভয়েস ভ্যারিয়েশন চেঞ্জ করতে হবে। পড়াটা কি এমনি পড়া হয়ে যাচ্ছে? না, আপনি ধরুন একটা গল্প পড়ছেন, গল্পে দেখবেন বিভিন্ন মোড় হয়। হুম হুম। স্বগত উক্তি একটা থাকে না? মনে, মনে কথা বলা, কাউকে ডাকা, "এই মাধব এদিকে শোন তো।" এইটা আপনি যখন বলছেন, মাধব যখন কাছে চলে এসছে, তাকে কি আপনি বলবেন, "এই মাধব একটু শোন তো?" তাহলে বোকা, বোকা লাগবে। "এই মাধব এখানে বস। আচ্ছা, আচ্ছা কি হয়েছে বলতো? হ্যাঁ, আমি তো শুনলাম উনি ভালো সুস্থ মানুষ। হঠাৎ করে?" এবার ওই মাধব যখন উত্তর যে, "হ্যাঁ দাদা, আমি জানি না। আমি ওখানে যাচ্ছিলাম, আমি হঠাৎ শুনলাম।" এই যে ন্যারেশনটা, ন্যারেটিভ চেঞ্জটা যখন আপনি নিজে পড়বেন, কোনো ধরুন আপনি নাটক, শ্রুতি নাটক, ক্যারেক্টারাইজ করে পড়তে হবে। চন্দন সেনমনুল বা যার শ্রুতি নাটক আপনার ভালো লাগে পড়ছেন, সেটা যদি আপনি নিজে, নিজে চেঞ্জ করেন, হুম হুম হুম। যখন একটা ধরুন ভৃত্যের পাঠ করছেন, সেই সময় ভয়েসটা একটু চেঞ্জ করা। এর খুব ভালো একটা উদাহরণ আমরা টিনের তলোয়ারে পাই। হ্যাঁ, রাইট, অনেকগুলো রাইট। অনেকগুলো ক্যারেক্টারাইজেশন একদম। সেখানে এইটা যদি রয়েছে। করা যায়, যেকোনো নাটক আপনি পড়ছেন, অনেকগুলো ভ্যারিয়েশন থাকে। আপনি কেন থরলি খবরের কাগজের মতো পড়বেন? আপনি যদি একটু ভেবে, ভেবে পড়েন এবং পড়ার সাথে, সাথে ওটা যদি মোবাইলে রেকর্ড করে, পরে আমি একটু শুনি তো, ও আমাদের অনেক দেখুন মানুষ মাত্রই ভুল হবে। ভুলটাকে আবার ভুল না হলে আমি শিখবো কি করে? তাহলে তো আমি সেই কথাই বলে মাস্টার হয়ে গেলাম। হুম হুম মাস্টার আমরা কেউই না। হুম। আমরা সবাই স্টুডেন্ট। এটা ভেবেই যদি এগাই, দেখবেন কাজটা কত ইজিলি হয়ে যাচ্ছে। কিন্তু একটা কথা আমি বলব, যদি আপনি ভয়েস আর্টিস্ট হতে চান, বিরাট বড় একটা ফিল্ড আছে অরুণাংশুদা। বিরাট বড় ফিল্ড। কার্টুনে যে ভয়েস গুলো দেওয়া হয়, ওই সেগমেন্ট, রেডিও জকি, বিভিন্ন প্রাইভেট চ্যানেল, আর আকাশবাণীতে প্রত্যেক বছর ২ বছর ৩ বছর অন্তর, অন্তর পরীক্ষা হয়। সেই পরীক্ষাগুলোও যদি দেন, একটা কথা আমার বলতেই হবে, একটু নেগেটিভ কিন্তু বলব। দেখুন, একটা রিস্কি জোন কিন্তু আছে। হুম। এই প্রফেশনে অরুণাংশুদা একটা রিস্কি জোন আছে। অর্থাৎ আপনাকে ভেবে নিতে হবে, আপনি যদি প্যারালালি শুধু এটার জন্য ফোকাস করে এগান যে আমি এটাই করব, আপনার কিন্তু পিছলে পড়ার ভয় থাকতে পারে। হুম হুম হুম। যেমন ক্রিকেট খেলা, ফুটবল খেলা, আপনি ক্রিকেটার হবেন, ইন্ডিয়ান টিমে ১১ জন প্লেয়ারের মধ্যে জায়গা পাবেন কিনা সেটা তো ভগবান জানে। আপনি চেষ্টা করলেন। কিন্তু আমি বলছি প্যারালালি আপনি যদি পড়াশোনার সঙ্গে, সঙ্গে এটা হবি হিসেবে রাখলেন। যেটা আমি করেছিলাম পার্সোনালি। হুম। আমি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলাম। সেই সঙ্গে, সঙ্গে আমি এটাও, যেহেতু আমার খুব ভালো লাগতো ছোট থেকে, আমি এটাও কিন্তু এগিয়েছি। এবং তারপর আমি সাকসেস পেয়েছি এবং এখনো আমার অনেকগুলো কাজ বাকি। শিখে যাচ্ছি, কাজ করে যাচ্ছি। ২০২০ থেকে আজ ২০২৪, হ্যাঁ, এই ৪টে বছরের জার্নি উইথ অল ইন্ডিয়া রেডিও, এটা কেমন ছিল? ১ম কথা আমি বলব, যারা অনুষ্ঠান দেখছেন এবং সেই সঙ্গে শুনছেন, আমি একটা গ্রামের ছেলে। উত্তর ২৪ পরগনা জেলা, বসিরহাটের ইটিন্ডা গ্রামের আমি ছেলে। মানে ১৮ বছর ওখানে কাটানো। তারপর কলেজে এখানে আসি। কিন্তু আমার যে মানে এই রেডিওর এক্সপেরিয়েন্স বলুন বা জার্নি বলুন, এটা শুরু হওয়ার আগে আমি বলব ওপেন স্টেজ। আমি কিন্তু সেই কাজটা মানে গ্রাম থেকেই করতাম। এবং আমি জানি না কেন এটা আমার গড গিফটেড, ঈশ্বর প্রদত্ত। মানে আমি মাইক্রোফোন হাতে নিয়ে যখনই আমি কথা বলতাম, ৫ টা মানুষ এসে আমায় জিজ্ঞেস করত যে, "দাদা আপনার ভয়েসটা কি দারুণ! আপনি কোথায় কাজ করেন?" আকাশবাণী মৈত্রী যেদিন আমি পরীক্ষা দিয়ে আমি পাস করলাম এবং আমি গেট দিয়ে ঢুকলাম, আমার সব ছবিগুলো না ফুটে উঠছিল। যে আমি এই চেয়ারে বসবো? মানে আমি বসার যোগ্যতা আমার নেই। আমি মনে করি মানে বিরাট, বিরাট বরেণ্য ব্যক্তিত্ব, মাইলস্টোন তারা। মানে তারা বসেছেন। তাদের চরণধূলি গোটা আকাশবাণী চত্বরে মিলে মিশে একাকার হয়ে আছে। সেই চরণধূলি আমি মাথায় নিয়ে ওই চেয়ারে বসলাম। মানে এত ভালো লাগছিল সেইদিন, মানে আপনাকে কি বলব? ফার্স্ট এক্সপেরিয়েন্স এর কথা বলছি। আকাশবাণী রেডিওতে চান্স পেলাম, পরীক্ষা দিলাম, কাজ করা শুরু করেছি। তো একটা শোরুম।
সেখানে ওনারা অ্যাড করছেন জ্যোতিষ, অ্যাস্ট্রোলজার। হুম। তো সেই হিসাবে একটা মানে ওরা চাইছেন যে আমরা একটা ক্যাসেট বানাই, কিন্তু জ্যোতিষ নিয়ে ইন জেনারেল ওইভাবে ভাবাটা, আর ওরা চাইছিল একটু নতুন কিছু। তো আমি ভাবছি কিভাবে করা যায়। এমনি তো বলাই যায় তারামা জুয়েলার্সে বা এক্স জুয়েলার্স ওয়াই জুয়েলার্সে জ্যোতিষ বসছে আসুন, কিন্তু এর মধ্যে তো কিছু মানে মজা একটু নেই। মজা নেই। তো আমি কিভাবে, যেহেতু দুজন আছে, আমার দিদি ছিলেন, আমি শুরু করলাম ভিগা ভিগা আঁচল आंखों का ये काजल পাগল বানু তখন দিদি ওই দিক দিয়ে বলছে, আরে গোপী, তোর মুখে গান? হ্যাঁ গান। কি ব্যাপার বলতো? আরে চাকরিটা আমি পেয়ে গেছি বেলা, শুনছো? এইভাবে শুরু। তুই চাকরি পেয়ে গেলি কিভাবে? আরে তারামা জুয়েলার্সে গিয়ে। তারামা জুয়েলার্সে গিয়ে চাকরি? কি, আমি ব্যাপারটা বুঝলাম না। তারামা জুয়েলার্সে এখন জ্যোতিষরা বসছেন, এবং শুধু বসছেনই না, এত সুন্দর প্রেডিকশন করছেন, তুই কিন্তু সফল হবি দিদি, তুই একবার চলে যা। আমি দেখ, গত বৃহস্পতিবার গেছি, আর কিছুদিনের মধ্যেই আমি কিন্তু চাকরি পেয়ে গেলাম। এই ছোট্ট একটু গানের লাইনটা ছোট, কিন্তু পুরো স্ক্রিপ্টটা চেঞ্জ করে দিল। স্ক্রিপ্টটা চেঞ্জ করে দিল। আকাশবাণী মৈত্রী অ্যানাউন্সার হিসেবে কাজ করার পর আমি অনেক কিছু পেয়েছি। টাকা পয়সা কথা আমি বলবো না, কিন্তু মানুষের ভালোবাসা, ওই যে বরেণ্য ব্যক্তিত্ব, তাদের ধুলো, পায়ের ধুলো মাথায় নিয়ে কাজ করা, ও আনন্দ, ওফ, বিরাট। অল ইন্ডিয়া রেডিও আজকের দিনে দাঁড়িয়েও এমন কি ইনফরমেশন প্রোভাইড করছে আমজনতাকে, যেটা সে কোনো রিলস বা সোশ্যাল মিডিয়াতে কখনোই পাবে না। এটা সত্যি কথা যে এখন রিলস শর্টসের যুগ। হুম। আমরা প্রত্যেকে রিল শর্টস দেখি। এটা কিন্তু আমাদেরকে আরো বিজি করে দিচ্ছে, চঞ্চল করে দিচ্ছে। কিন্তু আকাশবাণী রেডিও আপনার পেশেন্সটাকে বাড়াবে। রেডিও শুনলে কি হয়? পেশেন্স বাড়ে, এটা একদম সায়েন্টিফিক্যালি প্রুভড। পেশেন্স বাড়ে, একাগ্রতা বাড়ে, এবং আমি এটাও বলবো, রেডিও ইজ দ্য থিয়েটার অফ মাইন্ড। কেন মানুষ রিল শর্টস বাদ দিয়ে রেডিওর অনুষ্ঠান শুনবেন? আমরা হিরো বলতে কাকে বুঝি? যে পর্দায় ঢিসুম ঢিসুম করছে, মারপিট করছে, তাকে আমরা হিরো বলি। কিন্তু সে সত্যি কথা বলুন তো, তিনিই কি হিরো? যে ওই স্ক্রিপ্টটা লিখছেন তিনিও তো হিরো। 100 বার। যে আপনাকে, যার ডিরেকশনে এমনি কাজ করছেন তিনিও তো হিরো। এবং আমি গানের ক্ষেত্রেও বলি। এই প্রসঙ্গে একটা কথা বলবো। হ্যাঁ বল। নাসা যখন প্রথমবারের জন্য একটা মুনের মিশন লঞ্চ করছেন, আচ্ছা। তখন ওখানকার একজন জ্যানিটরকে প্রেসিডেন্ট জিজ্ঞাসা করেছিলেন যে আপনি কি করছেন। হুম। সামান্য সে জ্যানিটর, সে বলছে আই এম পুটিং আ ম্যান অন দ্য মুন। তার মানে সে যে ঘরটা মুছে দিচ্ছে, সে যে রিসার্চ সেন্টারটাকে পরিষ্কার করছে, তার সাহায্যেও একটি মানুষ চাঁদে যাচ্ছে, তাই তো। তারও কন্ট্রিবিউশন রয়েছে। একদম একদম প্রত্যেকের কন্ট্রিবিউট, এবং সেটা মন থেকে ভাবতে হয়। আমরা যখন একটা গান শুনছি, সেটা মান্নাদের হতে পারে, মুকেশজির হতে পারে, বা আপনার আশা ভোসলের হতে পারে, যারই গান শুনছি তিনি মহান, তিনি হিরো। কিন্তু সেই গানটা যিনি তৈরি করলেন বা কম্পোজ, সুর দিলেন, তিনি কি হিরো নন? একবার ভাবুন তো, তিনিও তো হিরো। 100 বার। তাকে হয়তো আমরা কজন জানতে চাই? জানতে চাই না। শুধু গানটা শুনলাম, ও কার গান রে? ও আচ্ছা, এটা মান্নাদের গান। কিন্তু মান্নাদের গানটা যিনি বানিয়ে দিলেন, রান্নাটা করে, রান্নার সবকিছু উপকরণ দিয়ে রান্নাটা মানে তৈরি করার সরঞ্জামটা এনে দিলেন, তাকে আমরা জানতে চাই না। এই জন্যে আমি এই কথার সাথে কেন বললাম, এই জন্যে আমরা রেডিওটা শুনবো। আমরা কজন চিত্র পরিচালক অজয় করের নাম জানি? জানি। আমরা কজন গৌরী প্রসন্ন মজুমদারের কথা জানি? জানলেও খুব একটা জানি না, জানতে চাই না, কিন্তু এগুলো জানা দরকার। আমরা কজন তপন সিংহ বা তপন সিনহাকে জানি, চিত্র পরিচালক? তিনি একটা সিনেমা করছেন, তার নাম উপহার। তখন উত্তম কুমার মহানায়ক হননি, পার্শ্ব চরিত্রে উত্তম কুমার তিনি নির্বাচন করেছেন। এবং তপনবাবু যখন বললেন তাকে যে তুমি নিজের মতো সংলাপ বলো, উত্তম কুমার যখন জানালেন স্ক্রিপ্টটা তার পছন্দ হয়েছে, তিনি বললেন তুমি নিজের মতো স্ক্রিপ্ট বলো। তখন তিনি বললেন যে সত্যি তোমার কাছেই প্রথম শুনলাম, জানো, সব ডিরেক্টর যা ডায়ালগ লেখে সেটাকেই বলতে বলে, এতে কি অভিনয় হয় বলো? পরিচালক তপন সিংহ ভিতরের আমিটাকে বের করে আনার জন্য এতটাই স্পেস দিতেন অভিনেতাদের। এইখানেই শেষ না, এই উপহার ছবির কথা বললাম, এই উপহার ছবির পরে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায় উত্তম কুমার আর তপন সিংহের। ঝিন্দের বন্দি সিনেমা, হুম। এখানে এই তপন বাবুর কথাতেই এক কথায় ঘোড়ায় চড়া শিখতে রাজি হয়েছিলেন মহানায়ক। এটা আমরা কজন জানি? এটা কি রিল শর্টসে জানা যায় বন্ধুরা? কখনোই জানতে পারবেন না। সাহিত্যিক সুবোধ ঘোষের যৌতুক গৃহ করতে গিয়ে
উত্তম কুমার নিজেই তপন সিংহকে জানালেন যে আমি তো ভবানীপুরের রকে আড্ডা মেরে বড় হয়েছি, উচ্চারণ খুব একটা ভালো না, ছবিদার মতো মার্জিত ডায়লগ বলতে পারি না। ছবিদা মানে ছবি বিশ্বাস। ছবি বিশ্বাস। উপায় বলে দিন না তপনবাবু। উপায় বলে দিলেন তপনবাবু। বললেন রোজ একটা করে রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করতে, আপনার উচ্চারণ ভালো হয়েছে। উত্তম কুমারকে সাজেশন দিলেন কে? তপন সিনহা। শুনলেন উত্তম কুমার? এটা যদি রেডিওর অনুষ্ঠানগুলো না শোনেন, এগুলো গান শোনানোর সঙ্গে সঙ্গে এই অনুষ্ঠানগুলোও চলতে থাকে। এই উত্তম কুমারের সঙ্গে তপন সিনহার ছন্দপতন হয়েছিল, সম্পর্ক একটু হলেও নষ্ট হয়েছিল একটা ছবিকে কেন্দ্র করেই। ছবিটার নাম আমরা সকলে জানেন, বাঞ্ছারামের বাগান। এটাতে কাজ করার কথা ছিল উত্তম কুমার। তপন বাবু চেয়েছিলেন এটা হোক ডিসেম্বরে। তিনি দেখছেন তিনি কাজ করতে চান, কিন্তু তিনি সময় দিতে পারছেন না। তিনি বলছেন ৩ মাস পরে আপনি ডেটটা রাখুন। তপনবাবু সঙ্গে সঙ্গে বললেন তাহলে আপনি করতে পারবেন না, আপনি এই কাজটা করবেন না। তার জায়গায় এলেন দীপঙ্কর দে। কিন্তু মহানায়ক উত্তম কুমারও কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র নন। এই মামলাটা গড়ালো আদালত পর্যন্ত। একদম আদালতে যখন জজ সাহেব জিজ্ঞেস করছেন চিত্র পরিচালক তপন সিনহাকে, আচ্ছা মশাই, মহানায়ক উত্তম কুমার, তার জন্য আপনি 3টে মাস ওয়েট করতে পারছেন না, মহানায়ক তো। তখন কি বললেন জানেন তপন বাবু? যে জজ সাহেব, 3 মাস পরে আমি উত্তম কুমারকে পাবো, কিন্তু শীতের সর্ষে ফুল সেটা কোথায় পাবো? মানে একটা 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 জিনিস ভাবার বিষয়, মানে 3 মাস পরে আমি উত্তম কুমারকে পাবো, কিন্তু শীতের সর্ষে ফুল মানে মার্চ হয়ে যাচ্ছে, সেহেতু সর্ষে ফুল থাকবে না। ওই ডিসেম্বরে চাইছেন। এবার যে ছবিটার নাম বলবো অনেকেই জানেন, সাগিনা মাহাতো। অভিনেতা দিলীপ কুমারকে নিয়ে তার কাজ করার অভিজ্ঞতা কিন্তু ছিল বেশ চ্যালেঞ্জ। কোনো সিন পছন্দ না হলে নানা টালবাহানা করে তা বাদ দেওয়ার চেষ্টা করতেন দিলীপ কুমার। একদিন সেটে এসে দেখা গেল দিলীপ কুমার গ্রিন রুমে বসে আছেন ঘাড়ে হট ব্যাগ নিয়ে। আতঙ্কিত তপন সিংহ তার কাছে যেতেই তিনি বললেন, ওফ, ঘাড়ে ব্যথা তপন বাবু, আজ আর শুটিং হবে না বুঝলেন, একটা গোটা দিন শুটিং ক্যান্সেল, মানে অনেক টাকার ধাক্কা। বুদ্ধি করে তখন তপন বাবু কি বললেন জানেন দিলীপ কুমারকে? আরে ব্যথা তো একটু হবেই, নার্গিস, মীনা কুমারী, বৈজয়ন্তীমালা, কত কত নায়িকা ওই ঘাড়ে কাঁধে মাথা রেখে অভিনয় করছে। অসুস্থ দিলীপ কুমার হেসে ফেলে তখন কি বলেছিলেন জানেন? ও বাবা, তুমি শুটিং করবে চলো, বাঙালিদের সাথে পেরে ওঠা যাবে না। চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্নে। আকাশবাণী মৈত্রেয়ী এই সেগমেন্টটি ভারত এবং বাংলাদেশের কিছু নতুন সম্পর্ককে আরো বেশি স্ট্রেংথেন করেছে, আরো একদম। বেশি পাওয়ারফুল করেছে। এটা নিয়ে আপনি কি বলতে চান? আমাদের মৈত্রীর প্রথম ট্যাগলাইনই হচ্ছে আকাশবাণী মৈত্রী, দুই বাংলার মনের কথা। দুই অর্থাৎ বাংলার মনের কথা। দুই বাংলার মনের কথা। এই সেগমেন্টটা সবসময় একটা সেতু বন্ধন তৈরি করে চলেছে দুটি দেশের মধ্যে, ভারত বাংলাদেশ। পশ্চিমবঙ্গে আমরা যেমন বাংলায় কথা বলি, বাংলাদেশের মানুষেরও তো কথা বাংলা, দেশটা অন্য, কিন্তু মন, ভাব, কথা, কালচার। কালচার, সংস্কৃতি সবই এক। পোশাক, আমাদের যে অনুষ্ঠানগুলো হয়, দুই বাংলার কথা ভেবেই কিন্তু অনুষ্ঠানটি হয়, মানে ওইভাবে সাজানো হয়। সকালবেলা ধরুন সকাল 6:05 সুচিন্তন, রবি ঠাকুর হোক, কাজী নজরুল ইসলাম হোক, তাদের রচনা থেকে কিছু পাঠ হলো। হুম হুম হুম। রবি ঠাকুর তো আমাদেরও রবি ঠাকুর, বাংলাদেশের মানুষেরও রবি ঠাকুর। একদম। কাজী নজরুল ইসলাম তো আমাদেরও, বাংলাদেশের মানুষের কাছেও তিনি বরেণ্য। 6:15 কৃষক বন্ধুদের জন্য। যেহেতু আমাদের বাংলা, পশ্চিমবঙ্গ বলুন বা বাংলাদেশ বলুন কৃষি প্রধান দেশ, সেহেতু কৃষক বন্ধুদের জন্য অনুষ্ঠানটা খুব ভালো, যে কৃষিকাজকে আরো কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যাবে সেই অনুষ্ঠানটা কিন্তু 5 মিনিটের, কিন্তু এটা এই অনুষ্ঠানটা চায়। যেহেতু আমরা অ্যাজ অ্যান অ্যানাউন্সার কাজ করি, আমাদের খবর পাঠ করতে হয় না, কিন্তু একটা খবর আমরা লাইভ পড়ি, সেটা হচ্ছে বাংলাদেশ প্রেস রিভিউ। বাংলাটা হচ্ছে বাংলাদেশ সংবাদ পর্যালোচনা। সেটাই 5 মিনিটের দুপাতা আমাদের বাংলাদেশের খবর, কি খবর যাচ্ছে বা কি হচ্ছে সেটা। এবং আরো একটা বলছি, এই যে ওয়েদারের চেঞ্জেস হচ্ছে, ফিশারম্যান নিউজ সেটা কিন্তু মৈত্রী সেকশন পড়ে। হুম। অর্থাৎ বাংলাদেশ বলুন বা ভারতের বলুন, ধরুন কোনো একটা আগাম সতর্ক বার্তা, যে আপনারা যারা মাছ ধরতে যান বা যে এই যে জীবিকার সঙ্গে যারা যারা যুক্ত আছেন, তারা যাবেন না। কেন না, এরকম একটা আবহাওয়া তৈরি হতে পারে। গ্রাম বাংলার কথা একটা অনুষ্ঠান হয়, অনুরোধের আসর বিকেল 3:35 হয়। সেই অনুরোধের আসরে শুধুমাত্র ভারত না, বাংলাদেশের প্রচুর মানুষ চিঠি লেখেন। এবং আরো একটা অনুষ্ঠান যায়, এই মহাজীবন। এই প্রত্যেকটা অনুষ্ঠান আমি আমি সকলের উদ্দেশ্যে বলবো, যারা বাংলাদেশের মানে দর্শক শুনছেন, ভারতের যারা শুনছেন, প্রত্যেকের উদ্দেশ্যেই বলবো, অরুণাংশুদার এই চেষ্টা, এই প্রয়াসকে সার্থক করে তুলুন সবাই মিলে।
পাশে থাকুন এবং অনুষ্ঠান শুনুন, এবং সেই সঙ্গে এখনো যারা রেডিও শোনেন না তাদের উদ্দেশ্যে বলবো, রেডিও শুনুন। আপনার জীবনের মোড় ঘুরে যাবে। আকাশবাণী রেডিওর যে গরিমাটা না, সেটা একটা অন্যরকম ফ্লেভার। সেটা আপনার কারোর সাথে মিশবে না। বাংলাদেশ মৈত্রী সবসময় চায় একটা সেতু বন্ধন বজায় রাখতে বা গড়ে তুলতে দুই দেশের মধ্যে, এবং সেই জন্য অনুষ্ঠানগুলো সেইভাবে ভাবা, নতুন নতুন অনুষ্ঠান নতুন নতুন ভাবে আপনাদের সামনে উপস্থাপন করা হচ্ছে। হেরিটেজ আর ট্র্যাডিশন বাদ দিয়ে অল হ্যাঁ, ইন্ডিয়া রেডিও আজকে জেন জি আর জেন আলফাকে কি দিচ্ছে? রেডিও মানেই অনেকেই হয়তো ভেবে নেন যে নতুন জেনারেশন মনে হয় শুনছে না, হুম, হুম, মানে সেই আমাদের দাদু ঠাকুমা আমলের কিছু মানুষ শুনছে। এমন এমন বিষয় নির্বাচন হচ্ছে, নতুনরা কিন্তু বেশি শুনছে। যেমন রাত 11টা থেকে 12টা আমাদের পপুলার অনুষ্ঠান হুম, হারানো দিনের গান। হারানো দিনের গানের অনুষ্ঠানে যে গানগুলো আমরা প্রায় ভুলতে বসেছি, কিন্তু গানগুলোর মধ্যে যে কি মণিমাণিক্য ছড়িয়ে আছে, না শুনলে বুঝতে পারি না। শুধু গান না, সেই গানের পিছনের ইতিহাস, সেই গানের সঙ্গে এবং ভাবনাগুলো আমি লিখে দিতে পারি, আপনার ভালো লাগবেই। প্রথম কথা হচ্ছে যে বিষয়গুলো নির্বাচন হয় শুধু, মানে এখন গান, এখন শুনবেন কিশোর কুমারের গান বলেই গানটা চালিয়ে দিলাম না, তার ব্যাকগ্রাউন্ডটা অনাংশুদা, স্টোরি আছে। স্টোরিটা, সেই মানে ছোট্ট একটা বিষয় নিয়ে, মানে এটা নিয়েও একটা 1 ঘন্টা গানের অনুষ্ঠান হতে পারে, আপনাকে ভাবাবে। বাংলা গানের ইতিহাসে বহু গীতিকার সুরকার তাদের নাম স্বর্ণাক্ষরে লেখা আছে। তেমনই একটি নাম শ্রী সলিল চৌধুরী। পুলক বাবু সলিল চৌধুরীকে নিয়ে বলতে গিয়ে বলেছেন, তার সুরের গ্রাফ যদি সংগ্রহ করা যায়, দেখা যাবে এই অবরোহণ তো এই আরোহণ, কোথাও বিন্দুমাত্র থেমে নেই। ওনার সুর রানার থেকে গাঁয়ের বধূ, সমাজের প্রান্তিক মানুষদের কথা বারবার ধরা দিয়েছে তার গানের কথায়। একটা গানের দুটো লাইন, আমি কিন্তু গায়ক নই অরুণাংশুদা, সেহেতু মার্জনা করবেন, লতাজির কণ্ঠে, না যেও না রজনী এখনো বাকি, আরো কিছু দিতে বাকি, বলে রাত জাগা পাখি, না যেও না। সবাই জানি সলিল চৌধুরীর সুরে। এই গানটার হিন্দি ভার্সন, এটা কি শুনেছেন? ও সজনা बरखा बहार आई रस की फुয়ার লাই। হ্যাঁ, কথা বলছি বহুমুখী প্রতিভার অধিকারী সুরকার, গীতিকার সলিল চৌধুরীকে নিয়ে। তার সুরের অন্ধভক্ত ছিলেন স্বয়ং রাহুল দেববর্মন। শচীন কর্তা পর্যন্ত বলেছেন, আমার ছেলে তো শুধু সলিল চৌধুরীর সুর শোনে। আজ হারানো দিনের গানের অনুষ্ঠানে বিশিষ্ট সুরকার, গীতিকার সলিল চৌধুরীকে নিয়ে স্মরণ করব, তার সুরারোপিত গান শুনব। এই যে ব্যাপারটা, এটা কিন্তু মানে অনুষ্ঠানটা নিয়ে আপনাকে ভাবাবে। বাংলার সঙ্গীতের স্বর্ণযুগের গীতিকার শ্রী মিল্টু ঘোষ, যে মানুষটি একদিন বাঙালি শ্রোতার হৃদয়ে নতুন করে সম্রাট শাহজাহানের তাজমহল বনে দিয়েছিলেন। 60-এর দশকে বাংলা গানের সেরা গীতিকারদের সঙ্গে পাল্লা দিয়ে মনে রাখার মতো প্রচুর গান লিখেছেন। স্কুল কলেজে চুটিয়ে ফুটবল খেলতেন, লিখতেন কবিতা। পরে সুধীন দাশগুপ্তের নির্দেশে গীতিকার মিল্টু বাবুর নতুন পথ চলা শুরু। তার লেখনীতে মুগ্ধ স্বয়ং পঙ্কজ মল্লিক। আবার আমাদের মনের গোপন রহস্যটি তিনি যেন কলমের ডগায় সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। আজ হারানো দিনের গানের অনুষ্ঠানে স্বর্ণযুগের অবিস্মরণীয় গীতিকার শ্রী মিল্টু ঘোষ। এই যে ছোট্ট ছোট্ট ব্যাপারগুলো কিন্তু কি দারুণ লাগে, গোটা অনুষ্ঠানটাকেই না অরুণাংশদা একটা সুন্দর করে তোলে, আলাদা মাত্রায়। আলাদা মাত্রা এনে দেয়। স্মৃতিচারণ, এই ছোট্ট শব্দটির মধ্যে লুকিয়ে আছে কত কিছু। ভালোবাসার কথা, ভালো লাগার কথা, বিরহের কথা, বেদনার কথা। কখনো তা ভালো লাগায়, আবার কখনো চোখের কোণ ভিজিয়ে তোলে। কবিতা পাঠ করতে করতে বা গানের কলি গুনগুন করতে করতে কোনো না কোনো স্মৃতি আমাদের মনের করা নাড়িয়ে যায়। তা সে হেমন্তবাবুর কণ্ঠে মুছে যাওয়া দিনগুলি, বা মান্নাদের কণ্ঠে কফি হাউসের আড্ডাটা, যে গানই হোক না কেন, কিছু না কিছু ভাবতে বাধ্য করায়। আজ হারানো দিনের গানের অনুষ্ঠানে এমনই কিছু গান, গল্প শুনব, যা আমাদের স্মৃতিতে সর্বদা প্রজ্বলিত। সঙ্গে থাকবো আমি গোপীনাথ পাল।
তা আপনি বলুন, এরকম একটা সাবজেক্ট যদি আপনি শোনেন অরুণাংশুদা, আপনার মনে হবে না একবার রেডিওটা খুলি বা নিশ্চয়ই, শুনি? নিশ্চয়ই, নিশ্চয়ই। ইভেন কথা বলার টোনটা পুরোপুরি একটা অন্য লেভেলে চলে গেল। হ্যাঁ, একটা মানুষ সাধারণ একটা ইন্টারভিউতে কথা বলছেন বা একটা সাধারণ মানুষ কোনো একটি অন্য মানুষের সঙ্গে সামনাসামনি কমিউনিকেট করছেন হুম, আর মাইক্রোফোনে কথা বলছেন। একদম পুরো টোন, টেক্সচার, টিম্বার, ভয়েসের সমস্ত ক্যারেক্টার উপর দিকে উঠে গেল হ্যাঁ। অন্তত ১০০ গুণ উপরে। 21st জুন ওয়ার্ল্ড মিউজিক ডে। তো সেই দিন আমার ডিউটি পড়েছিল, আমার সৌভাগ্য, আমি একটা অনুষ্ঠান করেছিলাম। অনুষ্ঠানের যদি সূচনাটা এইভাবে বলা যায় বা বলেছি, দেখুন তো কেমন লাগে। সুর, তাল, ছন্দ সব এক সুতোয় গেঁথে তৈরি হয় একটি গান। মন খারাপ কিংবা ভালো যে কোনো আবেগ নিমেষে পরিবর্তন করার ক্ষমতা শুধুমাত্র সঙ্গীতের আছে। বন্ধুরা, যদি প্রকৃতির কথা বলি, প্রকৃতিতে নানান শব্দ, নানান সুর, পাখির ডাক, ভ্রমরার গুনগুন, বৃষ্টির ছন্দ, সবকিছুতেই সুর, তাল মিশে আছে। কি মিশে নেই? সেজন্যই যে কোনো শব্দকে সারেগামা পাধানি তে টিউন করা যায়। প্রত্যেক দেশের ভাষা আলাদা, কিন্তু অনুভূতি এক। কি এক না? একই তো। হয়তো দেশ আলাদা, কিন্তু সব দেশের অনুভূতি কিন্তু এক। আমরা যে ভাষাতেই কথা বলি না কেন, আনন্দ, দুঃখ, উল্লাস সবেতেই মন গুনগুনিয়ে ওঠে। হয়তো ভাষা আলাদা, কিন্তু অনুভূতি একই। তাই তো মিউজিকের কোনো দেশ নেই, কাল নেই, সীমানা নেই। আর মিউজিককে স্বীকৃতি দিতেই বিশ্বে একটি দিনকে বেছে নেওয়া হচ্ছে, 21শে জুন, বিশ্ব সঙ্গীত দিবস। এটা নিয়ে আমি অনুষ্ঠান করেছিলাম। কণ্ঠ নিয়েই কাজ, তো কণ্ঠের যত্নটা কিভাবে নেন আপনি? কণ্ঠ নিয়ে যারা কাজ করতে চান এবং কণ্ঠের নিয়ে যারা এগোতে চান, তাদের উদ্দেশ্যে বলবো যে কিছু জিনিস মেনে চলতে হবে। যেমন যখন তখন কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম, চলবে না। নেশা ভান থেকে বিরত থাকতে হবে। কোনো স্মোক করা বা কিছু, এগুলো চলবে না। কবিতা পড়লে বা খবরে, ওই যে প্রথমেই বললাম, খবরের কাগজ যদি একটু জোরে জোরে পড়া যায়, রিডিং, এটা যে কি উপকার হয় মানে ভাবা যাবে না। যদি কেউ করেন, ওই যে বলে না, যত ঘষা মাজা করবে, তুমি একটা পাথরও একটা সময় এত শাইনি হয়ে যাবে যে সেটা থেকে মনে হবে আলো বেরাচ্ছে। একদমই তাই। এই ঘষা মাজাটা জারি রাখতে হবে। ওপেন স্টেজে একটা শো হোস্ট করা লাইভে, হুম। আর সেটাই একটা রেডিওর সাউন্ড প্রুফ রুমে বসে করা অন্য একটি শো, দুটোর কমপ্লিটলি ডিফারেন্ট পালস। এই দুটোকে কিভাবে ম্যানেজ করেন? দেখুন, যারা ওপেন স্টেজে কাজ করতে চান, ওটা একটা অন্য ঘরানা, মানে অন্য রকম। ওটার সঙ্গে আপনাকে সবসময় জানতে হবে পাবলিকের পালস, হুম, যে সে কি চাইছে। অ্যাবসলিউটলি। আমি এই সূত্র ধরে একটা কথা বলি, ওপেন স্টেজে তো কাজ করি। ধরুন আমি কাজ করছি যখন, আমি একটা কবিতা দিয়ে শুরু করলাম। একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে, বসন্তের নূতন হাওয়ার বেগে, তোমরা সুদায় ছিলে মোরে ডাকি, পরিচয় কোনো আছে নাকি, যাবে কোনখানে, আমি শুধু বলেছি কে জানে। নদীতে লাগিল দোলা, বাঁধনে পড়িল টান, একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান। সেই গান শুনি কুসুমিত তরুতলে তরুণ তরুণী তুলিল অশোক মোর হাতে দিয়ে, তারা কহিল এ আমাদেরই লোক। মানে এই কবিতাটা বড়, তো এরকম ধরনের একটা কবিতা দিয়ে শুরু করলাম। এইবার আমি এই কবিতাটার সূত্র ধরে বলি, আমি অনুষ্ঠান করছি শিয়ালদা স্টেশনের একদম পাশে। আমি যখন ওখানে কাজ করতে গেলাম, দেখছি 80% নন বেঙ্গলি। এইবার আর খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ। ওখানে কবিতা বললে ভালো চলবে না। শুনবে না। এই না, দর্শকের সঙ্গে নিজেকে রিলেট করে, মানে মিলেমিশে যেতে হবে। প্রথমে যখন আমি মঞ্চতে উঠছি মাইক্রোফোন নিয়ে, একজন বললেন, দাদা একটু শের শায়রি হয়ে যাক। আমি যেহেতু জানি এবং ভালো লাগে বিষয়টা, আমি মাইক্রোফোন নিয়েই শুরু হয়ে গেলাম। নজর মিলা কে হামসে নজর চুরা মত লেনা, नजर मिला के हमसे नजर चुरा मत लेना, दोस्त बना के हमको अजनबी बना मत देना। वाह वाह। ये सच है, ये सच है कि हम दूर है तुमसे, ये सच है कि हम दूर है तुमसे, इसी बात को बहाना बनाकर हमको भुला मत देना, हमको भुला मत देना। এইভাবে যখন শুরু করলাম, অনেক মানুষ
মানে এসে আমাকে ওয়েলকাম জানালেন, হুম। এবং পরপর বেশি হিন্দিতে একটু কথা বলা, হিন্দি ওরা ওটা না ভালো নিচ্ছে, রিলেট করতে পারছে যেহেতু। তো এটা আপনাকে বুঝতে হবে, ওপেন স্টেজে এটা খুব দরকার। আমরা যেহেতু রেডিওয় যারা কাজ করি, আমাদের তো ভয়েসটা শোনা যায়, হুম। বাই ফেস আমাদের খুব একটা চেনে না। শিয়ালদাতে অনুষ্ঠান করতে গিয়ে হয়েছে, আমার যখন নাম অ্যানাউন্স হলো এবং আমি যখন মাইক্রোফোন দিয়ে কথা বলছি, দেখলাম যেহেতু মঞ্চটা সবসময় একটু উঁচুতে থাকে, তো তো আপনি চারদিকটা দেখতে পান, একজন তড়িঘড়ি ওই দিক দিয়ে এগিয়ে আসছেন, 50-55 এরকম এজ। তো আমি বললাম কিছু হয়তো বলবে বা রিকোয়েস্ট করবে, তা আমি পরের আর্টিস্টকে বলবো। উনি এসে বলছে আপনার সঙ্গে একটু কথা বলবো। গোপীনাথ বাবু, আপনার আমি বড় ফ্যান, আমি প্রত্যেকটা অনুষ্ঠান আপনার শুনি। আমার ওনার নামও আমি বলতে মানে আমার কোনো দ্বিধা নেই, ডক্টর উৎপলেন্দু চৌধুরী, কৃষ্ণনগর থাকেন। তো উনি আমার অটোগ্রাফ নিলেন, আমার সাথে সেলফি তুললেন, এবং এই যে ব্যাপারটা ওপেন স্টেজে এই ওয়েলকামটা বা এই আনন্দটা কিন্তু আলাদা, সেটা রেডিওতে হয় না। এবার রেডিও জোনটা বলছি, রেডিওর ব্যাপারটা হচ্ছে আলাদা। আপনি একটা বন্ধ ঘরে, সামনে একটা মাইক্রোফোন, আপনি কথা বলছেন, সব সময় আপনাকে মাইন্ডে রাখতে হবে আমার একটা ওয়ার্ড কিন্তু লক্ষ মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, সেটা আমি কিরম বলবো, কতটা সিরিয়াস। এবং আমরা যখন ওই সিটটাই বসি না, তখন আমাদের ভয়েস ভয়েস বলুন, সিরিয়াসনেস বলুন, অন্য লেভেলে চলে যায়, প্রেজেন্স অফ মাইন্ডটা একদম ভীষণ কাজ অন্য করে। কাজ করে। টোনিং কোয়ালিটি বলুন, মানে একদম সুন্দর করে, আরো কতটা সুন্দর করে বলা যায় যেটা মানুষের কাছে আরো ভালো লাগবে, মানে রেডিওটা যেন সে চালিয়ে রাখে, বন্ধ না করে দেয় অনুষ্ঠান শুনতে শুনতে। এই ব্যাপারগুলো কাজ করে। তো রেডিওতে কাজ করা কিন্তু একটা দারুণ অভিজ্ঞতা। বলবো আকাশবাণীর গোটা টিমকে, আকাশবাণী মৈত্রীর গোটা টিম, এবং আমাদের যিনি স্যার আছেন ডক্টর মানস প্রতিম দাস, তিনি মানে বিরাট অক্লান্ত পরিশ্রম করছেন, এবং সেই জন্য একটা সুন্দর অনুষ্ঠান আমি শুধু না, প্রত্যেকেই ভীষণ সুন্দর অনুষ্ঠান আমরা উপস্থাপন করতে পারছি। আজকে 2024 সালে সোশ্যাল মিডিয়া এসে রেডিওর যে চার্মটা ছিল আজ থেকে বেশ কয়েক বছর আগে পর্যন্ত, হুম। সেই চার্মটাকে কি কোথাও নষ্ট করে দিল? দেখুন, এটা তো অস্বীকার করা যায় না যে মানুষ এখন অডিও ভিজুয়াল এর দিকে কিন্তু বেশি ঝুঁকছে। হুম। এটা কিন্তু অস্বীকার করা যায় না, সত্যি কথা। কিন্তু কেন ঝুঁকছে না, এটা বেশি অ্যাট্রাকটিভ, আমি শুনতেও পারছি, আমি দেখতেও পারছি, দুটোই কাজ হচ্ছে। কিন্তু একটা সময় এসে আপনার চোখ কিন্তু আর দেখতে চায় না, দেখবেন ক্লান্ত, কিছু শুনতে চায়। সেই জন্য রেডিও রেডিও আপনি অন করে দিলেন, আপনার দেখার বড় ঘর অন্ধকার, আপনি রেডিওটা চুপচাপ শুনছেন। রেডিওর যে নাটকগুলো আমি নিজেও যখন শুনি, ঘর বন্ধ করে দেখা যাচ্ছে একা আছি, রেডিওর নাটকটা শুনছি, বা এই হারানো দিনের গানের অনুষ্ঠান শুনছি, কোনো একজন প্রেজেন্টার করছেন, গান শোনাচ্ছেন, গল্পগুলো যে বলছেন, সেটা তো একটা অন্য মাত্রা, মানে অন্য ভালো লাগা। রেডিওর চার্ম কখনো নষ্ট হবে না, যতই রিল শর্টস আসুক। মানুষ কিন্তু ছুটতে ছুটতে যখন একদম ক্লান্ত হয়ে যাবে না, তখন মানুষ চাইবে একটু প্রশান্তি, একটু রিল্যাক্স। তখন কিন্তু আর ভাল লাগবে না শর্টস, রিলস, কেন ওটাতে বারবার বলছি ওটা আপনাকে আরো ব্যস্ত করে দেবে। ওই রিল্যাক্সের জন্য মানুষ রেডিও কাছে রাখে। এবং আবারও বলছি, রেডিওতে শুধু গান না, গানের সঙ্গে যে গল্পগুলো শোনায় না, এবং যে ভাবনাগুলো আমাদের, বিশেষ করে আকাশবাণী মৈত্রী এত সুন্দর কাজ করছে এটা নিয়ে, যে যে বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি, আমি হয়তো রেডিওতে না আসলে আমার এই সৌভাগ্য হতো না। ওয়ার্ল্ড মিউজিক ডে হুম। সাবজেক্ট, হুম। এটা নিয়ে তুমি ভাবো, শুধু গান চালালে তো হবে না, হবে না। সেটা নিয়ে যে কি কথা বলা যায়, সেটা নিয়ে সেটা নিজেদের, আমাদেরকে তো স্ক্রিপ্ট আমাদের করতে হয়। পরে স্যার হয়তো স্ক্রিপ্টটা শোনেন, সেখানে কিছু কারেকশন হয়, কিন্তু বানাতে হয় আমাদেরকে। এবং সেই স্ক্রিপ্টের পেছনে এত পরিশ্রম করে, আপনি হয়তো ওটা ১ ঘন্টার অনুষ্ঠান শুনছেন, ওটার পেছনে আমাদের হয়তো ২ দিন ৩ দিন সময় লাগছে একটা স্ক্রিপ্ট বানাতে। এবং আরো একটা কথা আমি অরুণাংশুদা বলবো আপনাকে, যে এটা সত্যি দুঃখের ব্যাপার, তবুও বলতে হয় যে অনেকেই আছেন দৃষ্টিশক্তিহীন, তাদের কাছে কিন্তু রেডিওটা মহামন্ত্রের মতো। আমাদের মহারাজা মনীন্দ্রচন্দ্র কলেজের প্রফেসর, রেগুলার প্রফেসর, উনি কিন্তু ফুললি ব্লাইন্ড, উনি কিন্তু রেডিও শোনেন, দু চোখে একদমই দেখতে পান না। তো জেন জি আর জেন আলফাদের জন্য বলছি, তোমাদের রেডিও শোনার জন্য সবসময় যে রেডিও একটা ফিজিক্যাল অবজেক্ট কিনতে হবে এরকম কোনো ব্যাপার না। অ্যান্ড্রয়েড এবং আইফোনের অ্যাপের মাধ্যমে কিন্তু অল ইন্ডিয়া রেডিওর শোজ গুলো আমরা শুনতে পাই খুব সহজে। ডিটেলস গোপীনাথ দা বলবেন। আমি আকাশবাণীতে জয়েন করার পর রেডিও কিনেছি। হ্যাঁ, হ্যাঁ, তো আমি আগে তো মোবাইলেই শুনতাম, এখনো মোবাইলে শুনি যখন কোথাও বেড়াচ্ছি। তো তাদের একটা ধারণাটা আমি বলছি, রেডিও কিন্তু মোবাইলে শোনা যায়। রেডিও অরুণাংশদা অ্যাপস আছে, লাইভ রেডিওস, অন এয়ারে গেলেই আপনি কিন্তু শুনতে পাবেন লাইভ ৫৯৪ কিলোহার্টজে রেডিও শুনুন,
ভালো লাগবে। আমাদের অনুষ্ঠানগুলো শুনুন এবং আপনাদের যে গুরুত্বপূর্ণ মতামত ওগুলো আমাদের জানান। আমরা জানতে চাই এবং আপনাদের শোনাতে চাই আরো ভালো, ভালো অনুষ্ঠান। অসংখ্য ধন্যবাদ আপনাদের এই শোটি দেখবার এবং শোনবার জন্য। ধন্যবাদ, সঙ্গে থাকবেন। আবারও ফিরে আসবো একটি নতুন এপিসোড নিয়ে। নমস্কার, নমস্কার, নমস্কার এবং অরুণাংশুদাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা সুযোগ করে দেওয়ার জন্য। বিশ্বাস করুন রেডিও ভালোবাসেন এবং উনি যে এত সুন্দর ভেবেছেন যে এটা নিয়ে একটা প্রোগ্রাম করা যায়, যখন আমাকে ফোন করলেন বা আমাকে জানালেন উনার মতামত এবং উনি এত সুন্দর এই নিয়ে, মানে আমি প্রথম কথা হচ্ছে আমি প্রথমে ভাবছিলাম যে কিরম হবে, কি হবে। তো অরুণাংশুদার প্রত্যেক মানে পড়াশুনো এবং এত ডিপলি উনি ভাবেন এবং যে প্রশ্নগুলো করলেন, যারা অনুষ্ঠান শুনবেন আপনার ভ্যালুয়েবল কমেন্টস অবশ্যই জানাবেন কেমন লাগলো। নমস্কার, অন্য কোনো দিন দেখা হবে। নমস্কার। নমস্কার।